এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা ম্যাথের অর্থাৎ এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ার 2021 সে যেটা পরীক্ষা হয়েছিল প্রিভিয়াস ইয়ার, সেখানে আমরা ম্যাথের যে কোশ্চেনগুলি এসেছিল একটা সেটে মনে করো, কিন্তু বিভিন্ন শিফটে পরীক্ষা একটা শিফটে যে ম্যাথের কোশ্চেনগুলি এসেছিল সেই ম্যাথের কোশ্চেনগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। কেন এসএসসি জিডি পরীক্ষা যেহেতু সামনে রয়েছে, তার জন্য কি ম্যাথ যেহেতু যে কোনো পরীক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তার জন্য আসলে দেখো এই প্রিভিয়াস ইয়ার কি কি কোশ্চেন এসেছে, কারণ কি এগুলি আসন্ন পরীক্ষায় এই টাইপের অঙ্কগুলি কি করার জন্য ইম্পর্টেন্ট। তবে দেখো প্রথম অঙ্ক কি বলেছে, যদি x প্লাস ওয়াই ইস টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 23:3 হয় তবে এর মান নির্ণয় করো। কিভাবে করবো? x প্লাস ওয়াই অনুপাত আছে, তার মানে এইভাবে লিখতেই পারি আমরা x মাইনাস ওয়াই। তাহলে উপরে কত যাবে 23 আর নিচে কত আসবে 3। আমাদের দরকার কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান নির্ণয় করা, মানে এক্স বাই ওয়াই এর মান দরকার। তাহলে কি করবো দেখো, এখানে যোগ ভাগ প্রক্রিয়া ইউজ করবো। যোগ ভাগ প্রক্রিয়া মানে কি, এইটার সাথে এটা কি উপরেটার সাথে নিচেরটা যোগ করি, তাহলে কত হয় 2x আর প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটাকাটি যাবে। এবার উপরে কি করলাম, উপরেরটার সঙ্গে নিচেরটা যোগ করলাম, এটাও তাই করবো। 23 আর 3 কত 26। একই রকম ভাবে উপরেরটার থেকে নিচেরটা এবার কি করব বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে কি হবে 2y আসবে। এটা যদি বিয়োগ করি আমাদের কত আসবে 20 আসবে। এবার কাটাকাটি করে নিই আমরা, এই 2 2 কাটা, 2 দিয়ে 13, 2 দিয়ে 10। তাহলে আলটিমেটলি x বাই y এর ভ্যালু আমাদের কত বাড়ালো 13/10। এবার দেখো কিসের মান দরকার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে এর এখানে মানটা পুট করেও দিতে পারি, বা আমরা দুইভাবে এটাকে বর্গ করে দাও, এইভাবে করলেও হবে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। 13 স্কোয়ার কত 169, আর 10 স্কোয়ার কত 100। এবার কি লাগবে উপরে বিয়োগ আর নিচে যোগ, ওটাই করব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে 169 মাইনাস 100 তাহলে কত হয় 69। আর নিচে কি করতে হবে যোগ, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে যোগ করলে কত হবে 269। কোন অপশনে রয়েছে, অপশন 2, মানে 2 নম্বর অপশন হবে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বোঝা গেল। নেক্সট অঙ্ক দেখো, একটি ক্লাসে 45 জন ছাত্রের গড় বয়স 18 বছর, 35 জন শিক্ষার্থীর গড় বয়স 15, বাকি 10 জন শিক্ষার্থীর গড় বয়স কত, গড়ের অঙ্ক দিয়েছে। তাহলে 45 জনের গড় বয়স হলো 18, তাহলে 45 জনের গড় বয়স 18, টোটাল বয়স কত, তাহলে আমরা গুণ করলাম, তাহলে 25 জনের টোটাল বয়স বেরিয়ে গেল। তারপরে কি 35 জন শিক্ষার্থীর গড় বয়স 15, তাহলে 35 বাকি যে 35 জন হচ্ছে 45 এর মধ্যে 35 জনের টোটাল বয়স কত হবে 35 × 15। এটার থেকে যদি এটা আমরা বিয়োগ করি তাহলে কয়জনের বয়স বাড়াবে 10 জনের টোটাল বয়স। তাহলে এই যে আমরা পেলাম এটা কি 10 জনের টোটাল এস, এটা হলো 10 জনের টোটাল এস। আমাদের কি বের করতে বলছে 10 জনের গড় কত, তার মানে কি আমাদের 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কি এভারেজ। তাহলে এখন যখনই আমি 10 দিয়ে ভাগ করব তখনই আমাদের এভারেজ বেরিয়ে যাবে। এটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। এখন দেখো এখান থেকে 5 কমন নিতে পারি আমরা, 5 যদি কমন নিই তাহলে কত হয় 5 কমন নিলে 5 নং 45, 8 নং কত গুণ করো, আর 5 নং 45 9 থাকবে এখানে, 8 নং কত 72 এর 2, 9 × 9 7 কত 16, 162 গেল। এখান থেকে দেখো 5 কমন নিয়েছি, তাহলে 5 7 কত 35, 7 15 কত 105, 5 7 35, 7 7 15 105, নিচে কত 10, কাটাকাটি করে দাও 2। এবার বিয়োগ করো, তাহলে 162 থেকে 5 তার মানে 57 হবে 57, আর নিচে কত 2, তাহলে ভাগ করলে কত হবে 28.5। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হবে 28.5। তার মানে অপশন A1 দি কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক কি বলেছে, একটি সংখ্যার 40% অন্য একটি সংখ্যার 2/3 সমান হলে প্রথম সংখ্যার সঙ্গে দ্বিতীয় সংখ্যার অনুপাত কত। জানি না দুটো সংখ্যা কি, আমরা x আর y ধরে নেই। তাহলে প্রথম সংখ্যার 45% মানে x এর 45/100, আর দ্বিতীয় সংখ্যা y এর 2/3 অংশের সমান। এখান থেকে আমাকে x/y নির্ণয় করতে হবে। তাহলে কাটাকাটি করো, 5 নং 45, 5 × 100, তার মানে হলো আমাদের কত হবে, তাহলে x/y ইকুয়াল টু কত হবে 20 দোকানে কত 40, 3 নং কত 27। তাহলে 40:27 ইজ দি কারেক্ট অ্যান্সার, অপশন 2। আশা করি বোঝা গেল। দুটি সংখ্যার
এলসিএম তাদের এইচসিএফ এর 12 গুণ, তার মানে এলসিএম ইজ ইকুয়াল টু কি বলেছে প্রথম কন্ডিশন, এইচসিএফ এ এইচসিএফ কে এইচ দিয়ে ডিনোট করলাম 12 গুণ গেল। তারপরে কি বললো, যদি একটি সংখ্যা 15 হয় তাহলে একটি সংখ্যা 15, এটা আমাদের হাতে থাক, পরে হিসাব হবে এর, গেল। এবং এইচসিএফ এবং এলসিএম এর যোগফল, তার মানে এইচ প্লাস এল ইজ ইকুয়াল টু কত দেওয়া, 65 দেওয়া। এখান থেকে আমাকে বের করতে হবে অপর সংখ্যাটি কত তা নির্ণয় করতে বলেছে। দেখো এখান থেকে আমরা এইচ আর এল এর মান বের করতে পারি, যেহেতু এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, তাহলে আমরা জানি কি এল ইকুয়াল টু 12 এইচ, তাহলে এর জায়গায় এল এর জায়গায় 12 এইচ বসিয়ে দাও, তাহলে কত হয় আলটিমেটলি 13 এইচ ইকুয়াল টু 65। তাহলে এইচ ইকুয়াল টু কত, 5×65, তাহলে এইচ এর মান যদি 5 হয় তাহলে এল এর মান কত, এই ইকুয়েশনের মান বসিয়ে দাও, 5×12 কত 60। আমরা একটা ফর্মুলা জানি কি, লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু কি সংখ্যা দুটির গুণফল, অথবা একটি সংখ্যা ইজ ইকুয়াল টু কি লসাগু ইন্টু গসাগু বাই অপর সংখ্যা, এই দিয়ে কি অপর সংখ্যার মান বের করব। তাহলে অপর সংখ্যাটা কি হবে, লসাগু গুণন গসাগু বাই কত একটি সংখ্যা, বাস। 4×15 60, 4×5 20, তাহলে 20 ইজ দি কারেক্ট অ্যান্সার, অপশন। একটি নির্দিষ্ট কাজ 18 দিনে, সরি, এ একটি নির্দিষ্ট কাজ 18 দিনে, বি 27 দিনে, সি 36 দিনে সম্পন্ন করতে পারে। এ বি এর সাথে এবং সি এ বি এবং সি এর সাথে কাজ শুরু করে, কিন্তু এই কাজটি শেষ হওয়ার 4 দিন আগে, বি 6 দিন আগে কাজ ছেড়ে চলে যায়, তাহলে বি কতদিনে কাজটি করছেন, এটা করেছেন সেটা আমাকে বের করতে হবে। তাহলে 3 জন ব্যক্তি রয়েছে, এ বি সি। এ কত দিনে করে, 18 দিনে করে। বি কত দিনে করে, 27 দিনে করে। সি কত দিনে করে, 36 দিনে করে। তাহলে এই সমস্ত অঙ্ক দিলে আমরা টোটাল ইউনিট কাজটা আগে বের করি। টোটাল ইউনিট কাজ আমরা কিভাবে করব, লসাগু করব। তাহলে 18 আর 36 এর লসাগু কত হবে, 108। এখান থেকে আমাদের তিনজনের এফিসিয়েন্সিটা বের করি। প্রথমের এফিসিয়েন্সি কত, 108/18, 6×18 108, পরেরটা একই, 4 7 8 4 2 10, একই রকম 4 ভাগ করতে হবে, পরেরটা কত হবে 3, 108/36, তাহলে কত 3। এটা আমাদের এফিসিয়েন্সি, এটা আমাদের টোটাল ইউনিট কাজ। এখন আমরা কন্ডিশনে আসি। এ বি এবং সি কাজ শুরু করলো, গেল, কিন্তু এই কাজটি শেষ হওয়ার 4 দিন আগে, এই কাজটি শেষ হওয়ার কতদিন আগে চলে গেল, এ 4 দিন আগে চলে গেল, 4 দিন আগে। এবং বি কয়দিন আগে, বি হলো কতদিন আগে, 6 দিন আগে, গেল। তারপরে বলছে বি কতদিনে কাজ করেছেন, আলটিমেটলি কাজটা শেষ হতে কত সময় লাগে সেটা আগে বের করে, তারপরে বি এরটা বের করে দেবো। কিভাবে বের করব, টোটাল ইউনিট কাজ কত, 108, ঠিক আছে। তার মানে এ কত, দেখো এ হলো এর এফিসিয়েন্সি 6, আর 4 দিন কাজ করে, তাহলে কত ইউনিট কাজ করলো, টোটাল ইউনিট কাজ হবে 4×6 কত 24। এফিসিয়েন্সি কে যদি আমরা টাইম দিয়ে গুণ করি তাহলে ইউনিটটা বাড়ায়, তাহলে এ কত ইউনিট কাজ করলো, 4×6 24, তাহলে যোগ করতে হবে যেহেতু আগে গিয়েছে। এ কত, 4×6 কত 24, গেল। তাহলে কত দিন, 6 4 10 আর 3 13, টোটাল ইউনিট কাজ বাই এফিসিয়েন্সি, তাহলেই তো আমাদের টাইম বেরোবে। তাহলে কত হয়, 24 24 48, 108 আর 48 যোগ করলে কত হবে 156, আর নিচে কত 13, 13 কে 13, 13 2, 13 2 26, তাহলে টোটাল 12 দিনে কাজটি শেষ হবে। কিন্তু প্রশ্নে কি বলেছে, বি 6 দিন আগে কাজ ছেড়ে চলে যায়, তাহলে বি কতদিন কাজটি করেছেন, তাহলে 6 দিন আগে, টোটাল কাজটি শেষ হতে 12 দিন লাগতো, কিন্তু বি 6 দিন আগে চলে যায়, তাহলে 12 থেকে আমাকে 6 মাইনাস করতে হবে, তাহলে আলটিমেটলি বি এর কতদিন হবে 6, তাহলে 6 ইজ দি কারেক্ট অ্যান্সার, বি 6 দিন কাজ করেছে। সরল সুদের হারে বছরে কত শতাংশ হারে কিছু টাকা 12 বছরে দ্বিগুণ হবে, তাহলে সরল সুদ বলছে, গেল কত শতাংশ হারে, মানে রেট অফ ইন্টারেস্ট আমাকে ফাইন্ড আউট করতে হবে, কিছু টাকা 12 বছরের দ্বিগুণ হয়। আচ্ছা, ইয়ারটা আমরা জানি 12 ইয়ার, 12 বছরের দ্বিগুণ, তাহলে প্রিন্সিপাল যদি 1 হয় তাহলে অ্যামাউন্টটা কত হবে 2 হবে, তাহলে ইন্টারেস্ট কত হবে, অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল বিয়োগ করো 1, তাহলে আই ইকুয়াল টু PTR/100, আই এর মান 1, পি এর মান 1, আর টি এর মান কত 12, আর নাই, আর আমাকে বের করতে হবে, তাহলে 100/100, কাটাকাটি করো, 3 4 12, 4 দিয়ে কাটাকাটি করলাম, 4 দিয়ে 3 4 12, 4 25 100, আর ইকুয়াল টু কত 25/3%, তাহলে 8 সমস্ত 1/3% ইজ দি কারেক্ট অ্যান্সার। কোন অপশনে রয়েছে, 2 নম্বর অপশন। তাহলে নেক্সট অঙ্কটি দেখো, একজন খুচরো বিক্রেতা 1125 টাকায় একটি টাইসাইকেল কেনেন, তার ওভারহেড খরচ 75 টাকা। তিনি যদি টাইসাইকেলটি এত টাকায় বিক্রি করেন, তার লাভের শতাংশ কত, তার মানে 1125 টাকায় তিনি কিনেছিলেন, কিন্তু
1125 টাকায় তিনি কিনেছিলেন, কিন্তু ওভারহেড খরচ কত করেছিলেন 75 টাকা। তাহলে 75 টাকা খরচ করেছে, মনে করো একটা জিনিস কিনলো, কিনে কি করলো রিপেয়ার করলো, তার মানে কি আমাকে ওটা কস্ট প্রাইসের মধ্যে কি ধরতে হবে। টোটাল কস্ট প্রাইস কত হলো 5 কত 10, 7 2 9 একে কত 10, 11 আর একে কত 12, 1200 টাকা হলো আমাদের কস্ট প্রাইস। বাস অঙ্ক শেষ। আর সেলিং প্রাইস কত আমাদের, সেলিং প্রাইস দেওয়া রয়েছে কত 1380, আর কস্ট প্রাইস আমাদের কত 1200। তাহলে লাভ কত, তার মানে বিয়োগ করতে হবে 180। লাভের কি হার আমাকে বের করতে বলছে, লাভের হার আমরা কার উপরে বের করি, ক্রয় মূল্যের উপর বের করি, ক্রয় মূল্য আমাদের 1200 ইন্টু 100, 12 12 6 60, তার মানে 5 12 60। তাহলে 15% ইজ দি কারেক্ট অ্যান্সার। কোন অপশনে রয়েছে, অপশন 3। আশা করি বোঝা গেল। সিম্পলিফাই দ্য ফলোইং এক্সপ্রেশন, মানে এই যে একটা ইকুয়েশন দেওয়া রয়েছে, একে আমাদের সিম্পলিফিকেশন করতে হবে। তাহলে এখানে সিম্পলিফিকেশন করো। 5 আমরা জানি কার কাজ আগে করতে হবে, বদমাশ নিয়ম অনুযায়ী তাহলে ভাগের কাজটা আগে করতে হবে। তাহলে 5 ইন্টু 6/5 ইন্টু 6 মাইনাস 1 ইন্টু 2/1 ইন্টু 2, এই হলো আমাদের ইকুয়েশন। তাহলে 5 5 কাটা, 6 6 36, 2 দোকানে 4, তাহলে কত হবে 32। দেখো তো ঠিক আছে কিনা। 5 ভাগ ছিল, গুণ দিয়ে উল্টে গেল, 6/5 গুণন 6 বিয়োগ 1, 1 ভাগ 2 মানে 2 2, তাহলে 2 দোকানে কত 4, 5 5 কাটা 36 বিয়োগ 4 32, 32 ইজ দি কারেক্ট অ্যান্সার, অপশন 4। নেক্সট অঙ্কটা খুব ভালো অঙ্ক রয়েছে। একটি ট্রেন এক্স 58 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা করে বিপরীত দিকে কিন্তু 50 কিলোমিটার পার আওয়ার বেগে ভ্রমণকারী আরেকটি ট্রেন ওয়াই কে সম্পূর্ণভাবে অতিক্রম করতে 16 সেকেন্ড সময় নেয়। তবে ট্রেন ওয়াই এর দৈর্ঘ্য ট্রেন এক্স এর দৈর্ঘ্যের দ্বিগুণ। ট্রেন ওয়াই একটি সেতু 54 সেকেন্ডে অতিক্রম করতে সেতুর দৈর্ঘ্য কত মিটার সেটা বের করতে হবে। মানে ট্রেন ওয়াই 54 সেকেন্ডে একটি সেতুকে অতিক্রম করে, সেতুটার দৈর্ঘ্য কত, মানে সেতুর দৈর্ঘ্য বের করতে গেলে আমাদের ট্রেনের লেন্থ আগে বের করা দরকার। তাহলে প্রথম কন্ডিশন যে দেওয়া রয়েছে সেখান থেকে আমরা ট্রেনের লেন্থটা আগে ফাইন্ড আউট করব। তাহলে দেখো প্রথমে কি এক্স ট্রেনের গতিবেগ কত 58 কিলোমিটার পার আওয়ার, এখানে কোনো ডাউট নেই। নেক্সট কন্ডিশন কি ওয়াই ট্রেনের গতিবেগ কত 50 কিলোমিটার পার আওয়ার গেল। তারপরে কি বলেছে, তাহলে একটি নাইট ট্রেনকে অতিক্রম করে 16 সেকেন্ড সময় নেয়। কোন দিকে অতিক্রম করে, বিপরীত দিকে। একই দিকে গেলে বিয়োগ, আর বিপরীত দিকে গেলে যোগ, মানে রিলেটিভ স্পিড বের করার জন্য বিপরীত দিকে গেলে কি করতে হয়, যোগ করতে হয়। এখানে রিলেটিভ স্পিড আমরা বের করে নিই 108 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে আসি, তাহলে ক্যালকুলেশনের সুবিধা হবে। 5 যখন আমরা কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আসবো, তখন আমরা কি দিয়ে গুণ করি, 5/18 দিয়ে গুণ করি মিটার পার সেকেন্ড। তাহলে 6 18 কত 108, 5 6 কত 30 মিটার পার সেকেন্ড। এটা হলো রিলেটিভ ভেলোসিটি বেরোলো। তাহলে কত সময় নেয়, 16 সেকেন্ড সময় নেয় একটি ট্রেন আরেকটি ট্রেনকে অতিক্রম করতে, কত 16 সেকেন্ড সময় নেয়। আচ্ছা আমাদের রিলেটিভ স্পিড বেরোলো। এখান থেকে আমরা দেখো কি বের করতে বলেছি, 16 সেকেন্ড সময় ট্রেন ওয়াই এর দৈর্ঘ্য। আচ্ছা এই যে নেক্সট কন্ডিশন আছে, এই কন্ডিশনটা আমাদের একটু কাজে লাগবে। তাহলে দেখো ট্রেন ওয়াই এর দৈর্ঘ্য লেন্থ অফ ট্রেন ওয়াই ইজ ইকুয়াল টু কি, এক্স এর দৈর্ঘ্যের 3 গুণ, লেন্থ অফ এক্স ট্রেনের কয় গুণ 3 গুণ। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি না, যদি আমরা বলি এক্স ট্রেনের দৈর্ঘ্য যদি এল হয়, এল, ঠিক আছে, তাহলে ওয়াই টেনের দৈর্ঘ্য কত হবে, ওয়াই টেনের দৈর্ঘ্য এক্স টেনের দৈর্ঘ্যের 3 গুণ, তার মানে 3l হবে কি এক্স টেনের দৈর্ঘ্য। আশা করি একে বোঝা গেল। তাহলে দেখো, তাহলে একটা ট্রেন যখন আরেকটা ট্রেনকে কি করে অতিক্রম করতে, সেটা কি রিলেটিভ ভেলোসিটির কেসে। আর রিলেটিভ ভেলোসিটির সঙ্গে আমরা ডিসটেন্সটা কি করি, যোগ করি। ডিসটেন্স কি হবে, 3টে এল এর সঙ্গে একটা এল যোগ করতে হবে, তাহলে কত হবে 4l। বোঝা গেল। কত গতিবেগ কত 30 মিটার পার সেকেন্ড গেল, ডিসটেন্স বাই গতিবেগ, তাহলে টাইম কত সেকেন্ড অতিক্রম করে একটা 16 সেকেন্ড, তাহলে ইকুয়াল টু 16, 4 4 16, তাহলে এল ইকুয়াল টু কত 120। এল এর মান আমাদের বেরোলো। তাহলে এক্স টেনের লেন্থ হলো কত 120 মিটার, আর ওয়াই টেনের লেন্থ কত হবে, তাহলে দেখো তো দেখি। তাহলে এল এর মান যদি 120 থাকে 3 দিয়ে গুণ করতে হবে, 360 মিটার হবে ওয়াই টেনের লেন্থ। আর যদি এল টেনের লেন্থ হতো সেটা কত হতো 120। এটা আমার দরকার নেই, আর যেহেতু ওয়াই দিয়ে কন্ডিশন দিয়ে পরে অঙ্ক রয়েছে। তারপরে দেখো এবার লাস্ট কন্ডিশন, ট্রেন ওয়াই একটি সেতুকে 54 সেকেন্ডে অতিক্রম করে। আচ্ছা
আমরা কি জানি, একটা ট্রেন যখন একটা সেতুকে অতিক্রম করে ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস কি সেতুর দৈর্ঘ্য যোগ করতে হবে। তাহলে দেখো ওয়াই ট্রেনের লেন্থ তো আমরা পেয়ে গেলাম, তাহলে ওয়াই ট্রেনের লেন্থ আমাদের কত 360 মিটার। তাহলে সেতুকে অতিক্রম করলে আমরা কি জানি, ট্রেনের দৈর্ঘ্যের সঙ্গে সেতুর দৈর্ঘ্য আমাদের কি করতে হয়, অ্যাড করতে হয়। সেতুর দৈর্ঘ্য আমাদের জানা নেই, এক্স ধরলাম, এ টোটাল লেন্থ গেল। টোটাল লেন্থ বাই কি গতিবেগ লাগবে, কোন ট্রেনের গতিবেগ লাগবে, এটা ওয়াই ট্রেনের গতিবেগ। ওয়াই ট্রেনের গতিবেগ কত 50, তাহলে 50 গেল। তাহলে গতিবেগ এটা কত হচ্ছে, এটা কি মিটারে রয়েছে, তাই মিটার পার সেকেন্ডে আনার জন্য আমরা কি করি 5/18 দিয়ে গুণ করি, দিয়ে গুণ করে দিলাম ইকুয়াল টু কি টাইম। টাইমটা তো দেওয়াই রয়েছে, সেতুকে কত সেকেন্ড অতিক্রম করে 54 সেকেন্ড। এই হলো অঙ্ক আমাদের। এবার কাটাকুটি করে যেটা বেরোবে সেটাই হলো এক্স এর মান। তাহলে দেখো কাটাকুটি আমরা কিভাবে করব, প্লাস এক্স, 18টা উপরে যাবে আর নিচে কত আসবে 5×5 = 25, 250। এই পাশে হবে কত আমাদের 54, 3×18 কত 54। তাহলে এক্স এর মান কত হবে, 3×25 কত 750 মাইনাস 360, মাইনাস 360। তাহলে বিয়োগ করে দাও, 0 0 15 থেকে 6 বাদ দিলে 9, 7 থেকে 4 বাদ দিলে 390 ইজ দি কারেক্ট অ্যান্সার। তার মানে অপশন 2। আশা করি বোঝা গেল। তাহলে আমরা কি করলাম, এই অঙ্কটা একটু বুঝে নাও, খুব ভালো অঙ্ক আছে। প্রথম ট্রেনের গতিবেগ আছে 58 কিলোমিটার পার আওয়ার, দ্বিতীয় ট্রেনের গতিবেগ আছে 50 কিলোমিটার পার আওয়ার। যেহেতু একটা ট্রেন একটা কি বিপরীত দিকে অতিক্রম করে, তার রিলেটিভ স্পিড আমাদের বের করতে হবে। রিলেটিভ বের করলাম, তখন কি হবে যোগ হবে, যেহেতু বিপরীত দিক বলেছে তাই রিলেটিভ স্পিড কত হলো 108 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমরা মিটার বাই সেকেন্ডে কনভার্ট করলাম, যার মান হলো কত 30 মিটার পার সেকেন্ড। এরপরে আরেকটা কন্ডিশন দেওয়া রয়েছে, লেন্থ ওয়াই মানে ওয়াই টেনের লেন্থ ইজ ইকুয়াল টু এক্স টেনের লেন্থের কত 3 গুণ। তার মানে এক্স টেনের লেন্থ যদি এল ধরি তাহলে ওয়াই টেনের লেন্থ কত হবে 3L। তারপর যখন একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করে তখন কি হয়, ডিস্টেন্সটা যোগ হয়, তাই যোগ করলাম এল এর সঙ্গে 3, তাহলে কত 4L গেল। এটাকে আমরা কি নিতে হবে, রিলেটিভ ভেলোসিটি এটা নিতে হবে। রিলেটিভ ভেলোসিটি কত 30, তাহলে কত সেকেন্ডে অতিক্রম করলো 16 সেকেন্ড। তার মানে এর মানই কত 16 সেকেন্ড। তাহলে এখান থেকে এল এর মান আমরা ফাইন্ড আউট করলাম, বাস তাহলে এই অঙ্ক শেষ। এল এর মান মানে কি এক্স এর মান, এক্স এর মান আমাদের কত 120, কিন্তু আমাদের দরকার কি ওয়াই এর মান, যেহেতু বলছে ওয়াই ট্রেন সেতুকে অতিক্রম করে তাই ওয়াই এর মান কত হলো 3L। তাহলে 3 × 120 মানে কত 360। একটা ট্রেন যখন আরেকটা কি সেতুকে অতিক্রম করবে, ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অ্যাড করতে হয়। ট্রেনের দৈর্ঘ্য কত 360 আর সেতুর দৈর্ঘ্য কত এক্স। আর গতিবেগ কত ছিল, যেহেতু ওয়াই ট্রেন অতিক্রম করবে ওয়াই ট্রেনের গতিবেগ 50, 5/18 বানালাম কি মিটার পার সেকেন্ড যেহেতু অঙ্ক। আর কত সময় নেয় 54 সেকেন্ড, ইকুয়াল টু 54। এটা ক্যালকুলেশন করে এক্স এর মান আমরা বের করলাম 390। দিস ইজ দ্য অ্যান্সার। নেক্সট অঙ্ক কি বলেছে, একজন সবজি বিক্রেতা পাইকারি বাজার থেকে 4500 টাকায় সবজি কেনেন, যদি ওভারহেড খরচ ক্রয় মূল্যের 4% হয় তাহলে 15% লাভ করতে হলে কোন দামে তাকে সবজি বিক্রি করতে হবে। তাহলে 4500 টাকায় সবজি কেনেন, তাহলে ক্রয় মূল্যটা দেওয়া রয়েছে 4500। এরপরে কি বলেছে তার ওভারহেড খরচ কত হয়, ক্রয় মূল্যের 4%, তাহলে ক্রয় মূল্য আমাদের কত 4500, তার 4% হয় 4 কত 100। এটা একটা কাটাকাটি করো, 4×5 = 20, 4×4 = 16 আর 2 কত 18, 180। তাহলে দেখো তার মানে কি এত টাকা সে কি করে কোনো না কোনো ভাবে কি করে খরচ করে, তার মানে কি এটার সাথে আমাকে কি করতে হবে অ্যাড করতে হবে। তাহলে 4500 সঙ্গে তাহলে 1800 যোগ করব, যোগ করলে তাহলে কত হয় 0 0 8 8 5 একে 6, এটা কত 4, তাহলে 4680 হলো আপনার আলটিমেট ক্রয় মূল্য। এরপরে কি বলেছে গেল, তাহলে তাকে 15% লাভ করতে হলে কত দামে তাকে সবজি বিক্রি করতে হবে। তাহলে 4680, তাহলে কত পার্সেন্ট লাভ করতে হবে 15%, 115 কত 100। এই শূন্য এই শূন্য কাটো, 5 দিয়ে কাটাকাটি করো, 5 দোকানে 10, 1 11, 3×5 = 15, 5 দোকানে 10, 2 দিয়ে কাটো 2 3 4, তাহলে 234 ইন্টু কত 23। ঠিক আছে, এবার গুণ করব আমরা, কিভাবে গুণ করব, যে 234 ইন্টু 20 প্লাস কত 3, তাহলে 20 দিয়ে গুণ করলে কত হয় 4 দোকানে 8, 23 দোকানে 46, 4680। 3 দিয়ে গুণ করো, 3 4 কত 12, 3 3 9 কে কত 10, 3 দোকানে 6 কে কত 7, তাহলে 2 2 8 8 7 6 13, 4 একে কত 5, তাহলে 5382 ইজ দি কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন 2।
এর আয় বি এর আয়তে 40% বেশি এবং সি এর আয় এ এবং বি এর মোট আয়ের থেকে 30% কম, তবে এর আয় সি এর আয়ের থেকে কত শতাংশ কম? তাহলে এর আয় বি এর আয়তে 40% বেশি, বি এর আয় আমরা 100 ধরলাম, তাহলে এর আয় কত? 140, এখানে বোঝা গেল। তারপরে কি বলছে? সি এর আয় এ ও বি এর মোট আয়ের থেকে 30% কম, তাহলে সি এর আয় কি বলছে? এ ও বি এর মোট আয়, তাহলে এ ও বি এর মোট আয় কত হবে? 240 টাকা, তার থেকে কত শতাংশ কম? 30% কম। 30% কম হলে তাহলে কত হবে? 70/100। 7 দিয়ে গুণ করো, 4 7 কত? 28 এর 8, 7 দোকানে 14 আর 2 কত? 16। এবার আমরা প্রশ্নে আসি, এর আয় সি এর আয়ের থেকে কত শতাংশ কম? এর আয় সি এর আয়ের থেকে কত শতাংশ কম? তাহলে কম কত সেটাকে বের করো, তাহলে বিয়োগ করতে হবে, তাহলে কত কম? কত? 20 আয়। কার থেকে? এর আয় সি এর আয়ের থেকে, যার থেকে বলবে সে নিচে, তার মানে 168 হবে কত? নিচে, ইন্টু 100 শতকরা বানানোর জন্য। এবার কাটাকাটি, 14 দিয়ে কাটাকাটি যায়, 14 দুগুণে কত? 28, 14 কে 14, 2, 6, তার মানে 50, এটা হবে 3, তার মানে ক্যালকুলেশন করলে 16 সমস্ত 2/3%। তাহলে কোন অপশনে রয়েছে? অপশন 2। নেক্সট অঙ্ক কি বলেছে? 80 জন শিক্ষার্থীর একটি ক্লাসে 40% মেয়ে এবং বাকিরা ছেলেদের গড় ওজন 55.5 কেজি। যদি ক্লাসের সকল শিক্ষার্থীর গড় ওজন 54 কেজি হয়, তাহলে মেয়েদের গড় ওজন কত কেজি হবে? তাহলে কতজন শিক্ষার্থী ছিল? 80 জন, তাই টোটাল ক্যান্ডিডেট ছিল কত? 80। তার মধ্যে মেয়ে কতজন? 40%, তাই 4 আর 80 40% কত? 4টা 32। তাহলে বয় কত হবে? বাকিরা 80 থেকে 32 বিয়োগ করো বা 60% করে নাও, তাহলে কত হবে? 6টা 48 গেল। তারপরে কি ছেলেদের গড় ওজন কত? 55.5 কেজি। যদি ক্লাসে টোটাল গড় ওজন 54 কেজি হয়, তাহলে মেয়েদের গড় ওজন কত? মেয়েদের গড় ওজন x ধরে নিই আমরা, গেল। তাহলে কি ছেলেদের গড় ওজন দেওয়া রয়েছে, ছেলেদের কত টোটাল সংখ্যা কত? 48, টোটাল কত? 55.5 দিয়ে গুণ করতে হবে, যেহেতু একজন ছেলেদের গড় ওয়েট 55.5 কেজি আর ছেলে আছে 48, তাহলে 48 কে যদি 55.5 দিয়ে গুণ করে টোটাল ওয়েটটা বাড়বে। কাদের? বয়। গার্লসের ক্ষেত্রেও একই রকম 32, কিন্তু গার্লসের তো গড় ওয়েট দেওয়া নেই, আমরা এক্স ধরে নিলাম, তাহলে 32 ইন্টু এক্স গেল। এটা আমাদের কি বেরোলো আলটিমেটলি? টোটালটা কত? 80 জন, কত? 54 কেজি, 80 ইন্টু 54, এই হলো আমাদের কত অঙ্ক। এখান থেকে এক্স এর মান আমাকে বের করতে হবে। দেখো 8 দিয়ে কাটাকাটি করি, 6 8 48, 4 8 32, 8 10 কত? 80, ঠিক আছে। 6 দিয়ে গুণ করে দাও, 5 6 কত? 30 এর 0, 5 6 30 আর 3 33, 5 6 30, 5 6 30 এর 0, 3 5 6 33, 5 6 30 আর 3 33, 333। তাহলে কত হলো? 333.0 গেল। তারপরে দেখো এখানে কত? 4x ইকুয়াল টু কত? 540, তাহলে 4x ইকুয়াল টু কত? 540 থেকে 333 বিয়োগ করতে হবে, তাহলে কত হয়? 10 এর থেকে 3 বিয়োগ করলে কত? 7, আর 13 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 8 গেল, সরি উল্টাটা হবে, 10 এর থেকে 3 বিয়োগ করলে কত? 7 গেল, 14 থেকে 4 বিয়োগ করলে কত? 0 107, 7 3 10, 3 একে 4, 10 থেকে 3 বিয়োগ করলাম 7, 4 থেকে 4 বিয়োগ করলাম 0, 5 3 207, সরি একটু ভুল হয়ে গিয়েছিল। তাহলে এক্স এর মান কত হবে? 207 কে 4 দিয়ে ভাগ, তাহলে 4 5 কত? 20, 4 অক্ষে কত? 4, 4 5 4 গুলো 3, 4 7 কত? 28, 2 4 5 20, 51.75। তাহলে অপশন 1 ইজ দি কারেক্ট অ্যান্সার।
একটি নৌকা একটি নির্দিষ্ট দূরত্ব ডাউন স্ট্রিমে অতিক্রম করে 2 ঘন্টা সময় নেয়, কিন্তু আপস্ট্রিমে এই দূরত্ব অতিক্রম করলে এত ঘন্টা সময় নেয়। যদি স্রোতের গতিবেগ 5 কিলোমিটার/আওয়ার হয়, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত? রিলেশন কি দেওয়া রয়েছে? ডাউন স্ট্রিমের টাইম দেওয়া রয়েছে, ডাউন স্ট্রিমের টাইম, আর কি দেওয়া রয়েছে? আপস্ট্রিমের টাইম। ডাউন স্ট্রিমের টাইম 2 ঘন্টা, আপস্ট্রিমের টাইম কত? 3 সমস্ত 1/4, 3 4 12 কত? 13/4 ঘন্টা। চলো টাইম, টাইমের সঙ্গে আমরা স্পিডের রিলেশন কি হয়? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে স্পিডের রিলেশন তাহলে কি হবে? এটাকে একটু সিম্পল ফিগারে নিয়ে আসি। 4 দোকানে 8:13, এটা হলো টাইমের রেশিও। স্পিড কত হবে? 13 কত? 8। এবার আমাদের কি দেওয়ার আছে রয়েছে? স্রোতের গতিবেগ। তাহলে এখান থেকে আমাদের বোটের স্পিড আর স্টিমের স্পিড আমাদের বের করে নিতে হবে। এই যে নেক্সট এই যে কন্ডিশন থেকে, স্পিড থেকে। তাহলে বোট মানে কি? বোট মানে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। ঠিক আছে, 13 আর 8 কত? 21। 21 কে 2 দিয়ে ভাগ, তার মানে 21/2। আর স্রোতের কি করতে হবে? বিয়োগ, মানে ডাউন স্ট্রিমের স্পিড মাইনাস আপ স্ট্রিমের স্পিড। এর থেকে 8 বিয়োগ করলাম কত? 5, আর নিচে কত? 2 গেল। তারপরে কি দেওয়া রয়েছে? স্রোতের বেগ। আমাদের স্রোতের বেগ কত বাড়ালো? 5/2। আমরা বলতে পারি 5/2 এর ভ্যালু কত? 5। তাহলে 1 এর ভ্যালু কত? 1/2। আমাদের কি বের করতে হবে? নৌকার গতিবেগ। নৌকার গতিবেগ মানে কত? 21/2 এর ভ্যালু। সরি, এটা 2 হবে, 1 এর ভ্যালু হবে 2, তার মানে এখানে হবে 21/2 ইন্টু 2। তাহলে আলটিমেটলি অ্যান্সার কত আমাদের? 21। বার্ষিক 15% হারে 2 বছরের জন্য একটি নির্দিষ্ট অঙ্কের সরল সুদ হলো 5,000 টাকা। বাজারে 2 বছরের জন্য 10,000 হারে চক্রবৃদ্ধি সুদের অর্ধেক, তাহলে সরল সুদের ক্ষেত্রে আসল কত? তাহলে কিভাবে করব? 15% হারে 2 বছরে, তার মানে আমাদেরকে কম্পাউন্ড ইন্টারেস্টটাকে বের করে নিতে হবে। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত? 5,000 টাকা রয়েছে, কত বছর? 2 বছর। আর 10%, 10% মানে আমরা কি জানি? 1/10। তাহলে দেখো 5,000 টাকায় 10% হারে 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত? এটাকে আমরা ফাইন্ড আউট করি। তাহলে কিভাবে করব? 5,000 10% করি, কত? 1/10 দিয়ে গুণ করতে হবে, 500। নেক্সট ইয়ারে কত হবে? 500। এখানে কত হবে? 50। তাহলে টোটালটা যোগ করলে আমাদের কি বেরোবে? 1050। এটা কি? কম্পাউন্ড ইন্টারেস্ট। এবার প্রশ্নে আসি, সিম্পল ইন্টারেস্টটা কি বলেছে? সিম্পল ইন্টারেস্টটা কম্পাউন্ড ইন্টারেস্টের অর্ধেক। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট যদি 1050 হয়, তাহলে সিম্পল ইন্টারেস্ট কত হবে? 1050 বাই কত? 2। বোঝা গেল এতটুকু? তারপরে এখানে সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা ভালো। সিম্পল ইন্টারেস্ট ফর্মুলা কি? I ইকুয়াল টু কি? PTR/100, কিন্তু P এর মান আমাকে বের করতে হবে। তাহলে P থাক, T কত? 2, আর কত? 15, আর নিচে কত? 100। তাহলে 15 দিয়ে কাটাকাটি করো, 7 15 105, 70। তারপরে 2 দিয়ে এখানে কাটি আমরা, 35। এখানে 2 দিয়ে কাটো, 50। গুণ করে দাও পি এর মান, 5 5 25, 3 5 15, আর 2 কত? 17, মানে 1750 হবে আমাদের সঠিক অ্যান্সার। একটি লম্ববৃত্তাকার সিলিন্ডারের আয়তন কত যার ভূমির ক্ষেত্রফল 40 সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া রয়েছে 7 সেন্টিমিটার? লম্ববৃত্তাকার সিলিন্ডারের আয়তনের ফর্মুলা আমাদের জানতে হবে। সেটার ফর্মুলাটা কি? পাই আর স্কয়ার এইচ। আর এই যে পাই আর স্কয়ার দেওয়া রয়েছে, সেটাই আসলে কি? ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল কত দেওয়া রয়েছে? 40, আর হাইট কত দেওয়া রয়েছে? 7। তাহলে কত হবে? 4 7 28, 280 সেন্টিমিটার কিউব। অপশন 3। যদি একটি আয়তক্ষেত্রের পরিধি 50 সেন্টিমিটার এবং কর্ণ 23 সেন্টিমিটার লম্বা হয়, তবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? পরিধি দেওয়া রয়েছে, আয়তক্ষেত্রের পরিধির ফর্মুলা কি? 2 × a + b ইজ ইকুয়াল টু 50। তাহলে এখান থেকে আমরা বলতে পারি a + b ইজ ইকুয়াল টু কত? 25। আশা করি বোঝা গেল। কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি? a স্কয়ার প্লাস b স্কয়ার, এই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু কি? অতিভুজ স্কয়ার। 23 স্কয়ার কত? 529, 529। তারপরে দৈর্ঘ্য স্কয়ার প্রস্থ স্কয়ার ইকুয়াল টু কি? অতিভুজের স্কয়ার, মানে কর্ণের স্কয়ার। এটাই হলো ফর্মুলা। তাহলে এখান থেকে আমাকে কিসের মান বের করতে হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? AB এর মান আমাকে বের করতে হবে। AB মানে কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাহলেই তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এই ইকুয়েশনকে সাহায্য করে আমরা এখান থেকে AB এর মান বের করব। তাহলে কিসের ফর্মুলা লাগবে? a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা। তাহলে ফর্মুলাটা কি? a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab ইজ ইকুয়াল টু 5
529। এবার মান পুট করো, a প্লাস বি মান কত 25, তাহলে 25 স্কোয়ার কত 625 মাইনাস 2ab ইজ ইকুয়াল টু 529। তাহলে 2ab উপরে চলে যাবে, 625 থেকে 529 বিয়োগ করতে হবে, তাহলে 15 থেকে 9 বিয়োগ করলে কত হয় 6, এটা বোঝা গেল। তারপর হাতে হলো 1, 12 থেকে 3 বিয়োগ করলে 9, বাস এটা শূন্য। তাহলে ab ইকুয়াল টু কত 48। ab মানে কি, a হলো দৈর্ঘ্য, b মানে প্রস্থ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ মানে কি ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কত হবে 48 সেন্টিমিটার স্কয়ার। যদি x মাইনাস y এর 30% ইকুয়াল টু x প্লাস y এর 20%, তাহলে x এর কত শতাংশ y। তাহলে দেখো, তাহলে x এখান থেকে একটু করে দিই বারবার না লিখে, এই পার্সেন্ট উঠে গেল, এই শূন্য উঠে গেল, তার মানে এখান থেকে আমরা লিখতে পারি x মাইনাস y বাই x প্লাস y ইকুয়াল টু কত 2/3 গেল। আমরা এখান থেকে দেখো উল্টা ভাবে লিখলে আমাদের সুবিধা হতো, x প্লাস y বাই কত x মাইনাস y, তাহলে কত 3/2 উল্টে দিলাম। তাহলে এখান থেকে আমরা x বাই y বের করে নিই, তাহলে কি করতে হবে উপরেরটা আমরা যোগ করলাম, তাহলে কত হয় 2x, তার মানে এটাও যোগ করতে হবে, উপরে লব আর যোগ করলাম 3 2 5। তারপরে কি করব লবের থেকে হর বিয়োগ করব, তাহলে কত 2y, এর থেকে এটা বিয়োগ করব তাহলে কত 1। এবার প্রশ্নে আসো, x এর মান কত 5, y এর মান 1। এবার বলছে x এর কত শতাংশ y, তার মানে কি y হবে উপরে, x হবে নিচে, আর কত শতাংশ মানে 100 দিয়ে গুণ, তাহলে কত হবে 20% ইজ দি কারেক্ট অ্যান্সার, অপশন 2। এটা সিম্পলিফিকেশনের অঙ্ক, সরল অঙ্ক, তাহলে করো। সরল অঙ্কের ক্ষেত্রে সবসময় বদমাস নিয়ম ইউজ করতে হবে, আর যদি রেখা বন্ধনী থাকে রেখা বন্ধনীর কাজ সবার আগে করতে হবে, তারপরে ফার্স্ট, তারপরে সেকেন্ড, তারপরে থার্ড। 3 4 12 আর কি কত 13/4 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 4 অক্ষে 4 কত 5, 5/4 বিয়োগ হাফ ফার্স্ট ব্র্যাকেট 2 দুগুণে 4 কি কত 5, 5/2 গেল, মাইনাস এই কাজটাকে করে নিই যেহেতু রেখা বন্ধনীর কাজ, তাহলে কত হবে লসাগু করলে 12 হয় আমাদের, 4 দিয়ে 3 4 12, 6 দুগুণে 12 মানে 1/12, আশা করি বোঝা গেল। তারপরে কি সেকেন্ড ব্র্যাকেট রয়েছে, থার্ড ব্র্যাকেট, তারপরে ভাগ রয়েছে, তারপরে এর কাজ আগে করতে হয়, তাহলে গুণ করলে কত হবে 1/5 ইন্টু 3 4 12 একে কত 13, 13/3, তার মানে 13/15, 3 4 12 একে 13, 13/3, তার মানে 13 আর নিচে করবে 15, 13/15 গেল, বিয়োগ তারপরে কত 2 তো থাকবেই, ভাগের কাজটা এর কাজ আগে, তারপরে ভাগের কাজ 3, তারপরে 6 ইন্টু এর কাজটা করে নিলে বারবার লিখতে হবে আমাকে, 3 দোকানে কত 6, তার ভাগের কাজটা করে দাও, তাহলে 3 বাই কত 2, এই যে 2 2 কাটাকাটি গেল, 13/4 ভাগ 5/4 বিয়োগ হাফ, ঠিক আছে। তাই ক্যালকুলেশনটা করে নাও, তাহলে 12 হবে লসাগু, তাহলে 12 যদি লসাগু হয় 2 দিয়ে 6 দোকানে আমরা 5 6 30, আচ্ছা একবারে আমাদের কষকটা করে সবচেয়ে ভালো হয় এখানে, 4 কে 4, 4 6 24, 6 4 2, আচ্ছা ঠিক আছে, তাহলে 12 যদি করি তাহলে 5 6 কত 30, 1 কত গেল, তারপরে কি সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ভাগ, তাহলে 13 বাই কত 15 বিয়োগ কত 3, তাহলে এখানে কত 13 বাই কত 4 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 5/4 বিয়োগ, তাহলে 29 বাই কত হবে 24, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ভাগ 13/15 মাইনাস 3, তাহলে 13/4 ভাগ, তাহলে ভাগটা থাক, দেখা যাক এই কাজটা আগে করি, লসাগু করলে কত হয় 24, 4 6 24, 5 6 30, 30 বিয়োগ কত 29, 1, 1/24 ভাগ কত 13/15 বিয়োগ 3, তার মানে 13/4 ভাগ হলে কি হবে গুণ দিয়ে উল্টে যাবে, তাহলে 24/1, ঠিক আছে, তাহলে এটা উল্টে যাবে, তাহলে কত হবে 15/13 বিয়োগ কত 3, এটা কাটলাম 4 6 কত 24, 6 15 90 বিয়োগ 3, তাহলে 87,
ইজ দি কারেক্ট অ্যান্সার। অপশন 2। ফাইন্ড দ্য এলসিএম। এলসিএম মানে কি? ভগ্নাংশের এলসিএম বার করার সূত্র কি? লবগুলির লসাগু বাই হরগুলির গসাগু। তাহলে লবগুলির লসাগু করলে কি হবে? 2 4 9 এর লসাগু, তাহলে কত হয়? লসাগু কি যায় 2 2 4 36 হবে। দেখো 2 4 9 2 1 2 9 9 2 36। আর লবগুলির লসাগু আর কি হরগুলির গসাগু, দেখো সবগুলো কি মৌলিক সংখ্যা, গসাগু কত 1, তার মানে কত হবে 36। অপশন 2 ইজ দি কারেক্ট অ্যান্সার। একটি জিনিসের চিহ্নিত মূল্য 900 টাকা, যদি কোনো দোকানদার 36% ছাড় দেওয়ার পরে 20% লোকসানে জিনিসটি বিক্রি করে, তবে জিনিসটির ক্রয় মূল্য কত? আচ্ছা, কোন একটা জিনিসের চিহ্নিত মূল্যের মার্ক প্রাইস দেওয়া রয়েছে, মার্ক প্রাইস হলো 900 টাকা গেল। তারপর যদি কোনো দোকানদার 36% ছাড় দেয়, তাহলে 36% ছাড় দিল, তাহলে মার্ক প্রাইসের থেকে ছাড় দিলে আমাদের কি বাড়াবে? সেলিং প্রাইস বাড়বে। তাহলে 100 থেকে 36 যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে? 64/100। তারপরে আমাকে কিসে বের করতে হবে? 20% লোকসানে বিক্রি করে, কিন্তু ফাইনালি আমাদের বের করতে হচ্ছে কি? ক্রয় মূল্য বের করতে বলছে। ক্রয় মূল্য বের করতে গেলে 100 উপরে, আর কি 20% লোকসান, তার মানে 80 হবে নিচে। বাস, এই শূন্য আউট, আর এটা 64। 720 ইজ দি কারেক্ট অ্যান্সার। একজন দোকানদার তার পণ্য ক্রয় মূল্যের চেয়ে 20% বেশি দামে কি চিহ্নিত করেন? আচ্ছা, ক্রয় মূল্যের চেয়ে 20% বেশি দামে চিহ্নিত করে। আচ্ছা, ক্রয় মূল্য জানি না, 100 ধরলাম। মার্ক প্রাইস তাহলে কত হবে? 120। তিনি ওই পণ্যের 1/4 চিহ্নিত মূল্য বিক্রি করে। আচ্ছা, 1/4 চিহ্নিত মূল্য বিক্রি করে, তাহলে ফার্স্ট SP1 আমি লিখতে পারি কত? চিহ্নিত মূল্য আমাদের কত? 120, তার কত? 1/4, তাহলে লিখেই করছি ইন্টু 1/4, তাহলে কত হয়? 30 গেল। নেক্সট কন্ডিশনে আসি এবার। অবশিষ্ট 30% ডিসকাউন্টে, তাহলে অবশিষ্ট কি 30% ডিসকাউন্টে বিক্রি করেন। আচ্ছা, মার্ক প্রাইস রয়েছে, এখান থেকে ডিসকাউন্ট বের করে নেই, তাহলে কি বেরোবে? এসপি বেরোবে। তাহলে নিউ এসপি আমাদের কত বেরায়? 120 ইন্টু 70/100, 7 বারং কত? 84। এই যে 84টা কি করে? 1/4 চিহ্নিত মূল্য, মানে 1/4 মানে 1/4 দিয়ে গুণ করতে হবে। সরি, 1/4 অংশ তো গেল, অবশিষ্ট বলেছে, সরি অবশিষ্ট 30%, তাহলে 1/4 থেকে বিয়োগ করতে হবে, 3/4 হবে। তাহলে কত হয়? 4 দোকানে 8, 1, তাহলে কত হয়? 3 অক্ষে 3, 3 দোকানে 6, তার মানে কত? 93। এটা হলো টোটাল আমাদের এসপি বেরোলো। টোটাল এসপি কত? 93। আর আমাদের সিপি কত ছিল? 100। তাহলে দেখো তো লস না লাভ হলো? এসপি কম, সিপি বেশি, তাহলে লস কত? 7। লস পার্সেন্টেজ বের করবো, 100 থাকবে ক্রয় মূল্য নিচে সবসময়, তাহলে কত? 7% লস। অপশন 3 ইজ দি কারেক্ট অ্যান্সার। 36 লিটার একটি মিশ্রণে 3:1 অনুপাতে দুধ ও জল রয়েছে, যদি ওই মিশ্রণে 5 লিটার দুধ দ্বারা পরিস্ফুটিত করা হয়, তবে তাহলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে তা নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো অনুপাত কত রয়েছে? মিল্ক আর ওয়াটার 3:1, তাই টোটাল মিক্সচার কত? 36। তাহলে এখানে মিল্ক কত রয়েছে? 3 একে কত? 4, 4 এর ভ্যালু কত? 36, 1 এর ভ্যালু 9, 3 নং কত? 27। মিল্ক রয়েছে 27, আর ওয়াটার রয়েছে কত? 3 একে 4, 9। এতটুকু বোঝা গেল। যদি ওই মিশ্রণে 5 লিটার 5 লিটার দুধ দ্বারা পরিচিত করে, আচ্ছা 5 মিক্সচার আবার কি বলেছে? মিক্সচার আবার কি 5 লিটার, তাহলে 5 লিটার মিক্সচারের মধ্যে কতটুকু মিল্ক কতটুকু দুধ রয়েছে আগে বের করে নেই। মিল্ক আর ওয়াটার 5 লিটার মিক্সচারের মধ্যে, তাহলে মিল্ক কতটুকু রয়েছে? 5 ইন্টু 3/4 দিয়ে গুণ করতে হবে, তাহলে ওয়াটার কত? 5 ইন্টু 1/4, এতটুকু বোঝা গেল। তারপরে কি বলেছে? 5 লিটার দুধ দ্বারা প্রতিস্থাপিত করা হলো, তাহলে মিশ্রণের দুধ, তার মানে কি যতটুকু দুধ মিশ্রণ তোলা হলো ঠিক অতটুকু কি দেওয়া হলো? দুধ মিক্সচার করা হলো। আমাদের আলটিমেট প্রথমে দুধ ছিল কত? 27, তার থেকে কি করা হলো? 5 লিটার তোলা হলো মিশ্রণ, এই মিশ্রণ থেকে দুধ উঠলো কতটুকু? এতটুকু, তার মানে বিয়োগ করতে হবে দুধ যেহেতু তোলা হলো। এরপরে আবার কি বলছে? 5 লিটার দুধ ঢালা হলো, তার মানে আবার 5 যোগ করো, এটা হলো মিল্ক। আর আলটিমেট এখন ওয়াটার কতটুকু রয়েছে? ওয়াটার প্রথমে ছিল 9, কতটুকু তোলা হয়েছিল প্রথমে? 5 লিটার যেহেতু মিক্সচার ছিল সেখানে ওয়াটারও উঠেছে, ওয়াটার কতটুকু উঠেছে? 5/4। এইটুকু ক্যালকুলেশন করলেই আমাদের কি অ্যান্সার। তাহলে পুরোটা লসাগু করে দাও। 4 7 গুণা 4 27 কত? 4 27 8, 4 দোকানে 8 আর 2 কত? 10, 108 বিয়োগ 15, 4 5 কত? 20, 4 5 20, কত? 15।
ঠিক আছে, নিচেরটা করো। 4 নং 36 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 31/4। এই 4 আউট। তাহলে 20 থেকে যদি আমরা 15 বিয়োগ করি 5, 108 সঙ্গে 5 যোগ করলে কত হবে? 113। আর নিচে কত? 31। তাই সঠিক অ্যান্সার কত হবে আমাদের? 113:31। কিন্তু এটা অপশনে নেই, আসলে অ্যান্সার কত হওয়া উচিত ছিল? 113:31। 25 জন লোক দিনে 6 ঘন্টা করে কাজ করে একটি নির্দিষ্ট কাজ শেষ করতে 16 দিন সময় নেয়। দিনে 8 ঘন্টা করে কাজ করে 5 দিন কাজটি সম্পূর্ণ করতে কতজন পুরুষের প্রয়োজন হবে? তাহলে দেখো, 25 জন লোক 6 ঘন্টা করে কাজ করে, তাহলে এই অঙ্কটা করার জন্য আমাদের সবচেয়ে ফর্মুলা কি? M1 D1 T1 W2 M2 D2 T2 W1। এবার মান পুট করতে থাকো। 25 জন লোক, তাহলে লোকের জায়গায় 25 বসাও। টাইম কত? 6 ঘন্টা বসিয়ে দিলাম। কয়দিন কাজ করে? 16 দিন। 16 দিন এখানে বসিয়ে দাও, বাস হয়ে গেল। M2 আমাকে বের করতে হবে। M2 থাক। কয় ঘন্টা করে কাজ করে? 8 ঘন্টা করে। 8 ইন্টু 5, এই হলো লজিক। 8 দোকানে 16, 5 5 25, 5 6 30, 30 দোকানে 60। তাই 60 ইজ দি কারেক্ট অ্যান্সার, অপশন 2। একটি জিনিসের চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের চেয়ে 60% বেশি। যদি জিনিসটি বিক্রি করে 20% লাভ হয়, তাহলে এর চিহ্নিত মূল্যের ওপর কত শতাংশ ছাড় দেওয়া হয়েছিল? ফার্স্ট কন্ডিশন কি? চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের চেয়ে 60% বেশি। ক্রয় মূল্য 100, মার্ক প্রাইস 160, 60% বেশি। যদি জিনিসটি বিক্রয় করে 20% লাভ হয়, তাহলে 20% লাভ হলে এখান থেকে এসপি আমরা বের করতে পারবো। এসপি তাহলে আমাদের কত হবে? 120। তারপরে কি বলেছে? তাহলে চিহ্নিত মূল্যের উপর কত শতাংশ ছাড় দেওয়া হয়েছিল? তাহলে ছাড়ের সঙ্গে রিলেশন কার? মার্ক প্রাইস আর সেলিং প্রাইসে। তাহলে ছাড় কতটুকু হয়েছিল বিয়োগ করতে হবে। তার মানে 40 হলো ছাড়। ছাড়ের পার্সেন্টেজ আমাকে বের করতে হবে। 40% বের করার সময় ক্রয় মূল্য নিচে ইন্টু 100, এই হলো লজিক। তাহলে দেখো, 4 10 কত? 40, 4 4 16, 2 দিয়ে 5, এই 2 দিয়ে আবার 5, তাহলে 5 5 25%। তাহলে অপশন 1 ইজ দি কারেক্ট অ্যান্সার। এই ছিল অঙ্ক। 25খানা অঙ্ক এসেছিল। এই 25খানা অঙ্কের আমরা ঠিক সমাধান করলাম। এই অঙ্কগুলি আসন্ন এসএসসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে দেখো কি টাইপের অঙ্ক রয়েছে, এগুলি তোমরা বুঝতে পারবো এবং এই রিলেটেড তোমরা প্র্যাকটিসও করবে। এবং যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলি এসেছে সেগুলো অবশ্যই তোমাদের প্র্যাকটিস করা দরকার, কারণ কি সেখান থেকে কোশ্চেন রিপিটও হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। পরবর্তী নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।